হ্যাপি নিউ ইয়ার, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আমি আলিফ আলাউদ্দিন, আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি প্রথম পর্বে এই বছরের। এক্স্যাক্টলি, হ্যাপি নিউ ইয়ার, দিস ইজ সো রিফ্রেশিং। নতুন একটি বছর সামনে আছে এবং অনেক চমৎকার অনেক আপডেট নিয়ে আমরা আসতে থাকবো, এই আশায় আমরা আজকে শুরু করছি। এবং আমাদের ডান পাশে অনেকদিন পরে আমাদের দুজন পছন্দের মানুষকে পেয়েছি। আমার ডান পাশে বসে আছেন দিনাজ জাহান মুন্নি। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। কেমন আছো তোমরা? আমরা খুব ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। ওয়েলকাম টু দ্য শো। ইয়েস, এবং আরো অনেকদিন পরে আমরা পেয়েছি রুমানা আপাকে। রুমানা ইসলাম আছেন আমাদের সাথে। হ্যাপি নিউ ইয়ার এন্ড ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম টু দ্য শো। থ্যাঙ্কস। আজকে পছন্দের দুজন শিল্পী আমাদের সঙ্গে আছেন এবং বছরের প্রথম শো, চিন্তা করতেই ভালো লাগছে। জুয়েলের কাছে যায়। জুয়েল, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার আলিফ এন্ড ফারশিদ। রুমানা আপা, মুন্নি আপা দুজনকেই নতুন বছর অনেক শুভেচ্ছা। আসলে এক্সাইটমেন্টটা তো থাকবে আলিফ, একটা বছর পার করেছি, নতুন একটি বছর, অনেক প্ল্যান এবং অনেক আশাও রয়েছে, অনেক নতুন ট্র্যাক পাবো, নতুন কাজ পাবো। সো সেই বিষয়ে তো থাকছে আশা, দেখা যাক কি হয়। আমরা আশাবাদী। গত বছরও কিন্তু আমরা বেশ নতুন ধরনের কিছু কাজ পেয়েছিলাম এবং নতুন গান এবং একই সঙ্গে কিছু রেভলিউশন দেখেছি, লাইক মিউজিক ভিডিও, খুব বেশি পরিমাণের মিউজিক ভিডিও প্রাধান্য আমরা দেখেছি। সো এবারও হয়তো বা সেখানেও আমরা একটু নতুন দেখতে পারবো এবং একই সঙ্গে নতুন গানও পাবো। দুজনকে খুব ভালো লাগছে দেখতে এবং বরাবরের মতোই লাগে। এবং আজকে নতুন বছরের শুরুতেই আপনাদেরকে নিয়ে আমাদের মনে হচ্ছে বছরটা খুব ভালো যাবে আলিফ, আশা করছি। সো আজকে আমরা গান শুনবো এবং একই সঙ্গে আপনাদের কাছ থেকে অনেক কিছু শুনতে চাই। এই বছর প্ল্যান কি, আপনাদের কি ভাবছেন, গত বছর আসলে কেমন গেল, যতটা আশা করেছিলেন তেমনটি গেছে কিনা? ওকে জুয়েল, থ্যাংক ইউ। সো আমাদের ইনফ্যাক্ট আমাদের ফেসবুক পেজে অলরেডি আমরা ছবি পোস্ট করে দিয়েছি, সেখানে আপনাদের কিছু জানানোর থাকলে আমাদেরকে জানিয়ে দিতে পারেন। কোনো রিকোয়েস্ট, কোনো প্রশ্ন, সেগুলো আমরা চেষ্টা করব উত্তর দেবার। এবং ইনবক্সে তো আপনাদের মেসেজ আমরা সবসময় চেষ্টা করি ফ্রম টাইম টু টাইম মেসেজগুলো পড়বার এবং সেগুলো রিপ্লাই করবার। অনেকে আপনারা যারা গান করেন আমাদেরকে ফেসবুকের থ্রুতে কিন্তু কন্ট্যাক্ট করেছেন এবং তাদেরকেও আমরা আমাদের শোতে এই অনুষ্ঠানেই শোকেস করেছি। সো উই অলওয়েজ ট্রাই টু ডু দ্যাট। সো আপনাদের যারা হিডেন ট্যালেন্ট যাদের আছে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ফেসবুকের মাধ্যমে। ওকে, সো নতুন বছর, নতুন গান এক্সপেক্ট করছি দুজনের কাছ থেকে। প্রথমে আপনার কাছে আসি। দেশের বাইরে অনেক দিন ছিলেন, দেশে এসে কি নতুন কাজ শুরু হয়েছে? কি প্রচুর কাজ করেছি দেশে এসেই। যেটা হলো যে আসলে আজকের দিনটি পর্যন্ত কোনো একটি দিন নেই যে দিনটিতে কিনা কাজ করিনি। চলচ্চিত্রে গান করেছি, অডিও অ্যালবামের কাজ করেছি, লাইভ করেছি, শুটিং চলছে। সব মিলিয়ে আসলে মনে হচ্ছে যে আমি আমার দেশে প্রত্যেকটা দিন আমি সবার সাথে এনজয় করছি। চমৎকার। রুমানা আপা, নতুন বছরের রেজলিউশনটা কি? গান নিয়ে রেজলিউশন আমার তো ওরকম কোনো রেজলিউশন নাই। আমি খুব বেশি স্বপ্ন দেখি, খুব প্ল্যান করে কাজ করি না। আমার কাছে যেটা মনে হয় যে এখন যে তোমার সাথে বসে আছেন এই সময়টা আমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। বছর যাবে, বছর আসবে, সময় যাবে, কিন্তু সময়ের সবচেয়ে প্রধান দিক হচ্ছে প্রেজেন্ট মোমেন্ট। আই বিলিভ দ্যাট, বিকজ টুমরো আই মাইট নট লিভ। বাট ডেফিনেটলি আমরা স্বপ্ন দেখি, প্ল্যান করি, কাজ করার তো নিশ্চয়ই ভালো কিছু কাজ করার ইচ্ছা আছে। সময় তো অনেকটা চলেও গেছে, চলে যাচ্ছে, শুধু কাজ করতে হবে। কাজ করছি, গানকে ভালোবেসে অনেক কাজ করে যাচ্ছি। বিশেষ করে আমি বেশ কয়েকটি, তুমি খুব বলতে যে মিউজিক ভিডিও কেন করেন না, করেছি আমি লাস্ট ইয়ারের শেষের দিকে। আমি বেশ 2-3টা ভেরি মাচ। যখন আমি করি তোমার কথাটা আমার কানে বাজে, আপা কেন আপনি মিউজিক ভিডিও করেন না? সো আই রিমেম্বার দ্যাট এন্ড আই ডিড দ্যাট। করেছি কিছু কাজ, নিশ্চয়ই তোমার অনুষ্ঠানই পরে কখনো দেখব। অবশ্যই। এবং আমরা মিউজিক ভিডিও এখন যেহেতু আমাদের সময় স্বল্পতা থাকে, পুরো মিউজিক ভিডিও না দেখাতে পারলে আমরা অবশ্যই কিছু দেখাই এবং প্রিমিয়ার তো করি সবসময়। মিউজিক ভিডিও প্রিমিয়ারটা আমরা সবসময় করি এবং উই ফিল অনার্ড। গত বছর আমরা অনেকগুলো মিউজিক ভিডিও আমাদের অনুষ্ঠানে মিউজিক ভিডিও প্রিমিয়ার করেছি। সো আশা করছি এই বছর আমরা তাই করব। সুতরাং নতুন কোনো ভিডিও থাকলে প্লিজ পাঠিয়ে দেব। ইউ আর মোস্ট ওয়েলকাম, দিস ইজ ইওর প্ল্যাটফর্ম, আমরা মনে করি। ওকে, সো আজকে আমরা কথা বাড়াবো না বেশি, কারণ যেহেতু বছরের প্রথম দিন আমরা একটু আনন্দ করি, আমরা একটু সবাই মিলে গানে মেতে উঠি। চলো গান শুনি। যেটা বলছিলাম, আমরা একটু আগে কথা বলতে যে আমরা দেশের গান দিয়ে শুরু করব। হ্যাঁ, তো আসলে নতুন বছর হোক, যাই হোক না, দেশ তো দেশপ্রেমে আমি তো মনে করি আসলে ভবিষ্যৎ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হলে গান একটি বিরাট বড় অস্ত্র। অবশ্যই। তোমরাই তো কি সুন্দর পুরোনো গানগুলো রিমেক করে করছো। সে একটা গান করি তাহলে, দেশের গান দিয়ে শুরু করি, কি মনে হয়? প্লিজ আপু। আমি ইমতিয়াজ বুলবুল সুরে এবং লেখায় সেটাই করছি। 30 লক্ষ শহীদদেরকে শ্রদ্ধা জানাচ্ছি।
ভালোবাসি মাগো তোকে, ভালোবাসি তোর পরিবার, তোকে অপার শ্রদ্ধা আর ওদের অপার সম্মান। তোর বাগানে এলে মাগো জোড়ায় আমার প্রাণ, তোর বাগানে এলে মাগো জোড়ায় আমার প্রাণ। 30 লক্ষ ফুলে 30 লক্ষ গ্রাম, 30 লক্ষ ফুলে মাগো 30 লক্ষ গ্রাম। কত কবিতা কত গল্প কত না গানের ঝুড়ি, এই মাটি আর আকাশ যেন স্বাধীনতায় ঘুরে। কত কবিতা কত গল্প কত না গানের ঝুড়ি, এই মাটি আর আকাশ যেন স্বাধীনতায় ঘুরে। বাতাসে কত বীরাঙ্গনা বীরের জয়গান, বাতাসে কত বীরাঙ্গনা বীরের জয়গান। 30 লক্ষ ফুলে 30 লক্ষ গ্রাম, 30 লক্ষ ফুলে 30 লক্ষ গ্রাম। ভালোবাসি মাগো তোকে, ভালোবাসি তোর পরিবার। বাবা, চমৎকার একটি গান দিয়ে আমরা আমাদের নতুন বছরের মিউজিক বাস শুরু করলাম। দেশের গান শুনলেই এবং আবেগে আপ্লুত হওয়ার যে বিষয়টি সে সবসময় কাজ করে, কাটা দিয়ে ওঠে, যেটা জুয়েলও ইনফ্যাক্ট আমাদের গত বছরের শেষ পর্বে বলছিল জুয়েল যে আসলে দেশের গানের মধ্যে কি যেন একটা আছে যে গানগুলো শুনলে জেনারেশনের পর জেনারেশন আমার মনে হয় সবাই শিহরিত হয়। যারা যুদ্ধ দেখেনি তারা কিন্তু এই গানগুলো শুনে অনুভব করবে, এবং সেখানে চলে যাবে। কি চমৎকার কথা গানটি, একটু কুইকলি জুয়েলের কাছে যাই। আলিফ, আমরা গত বছরের শেষের মাসে, বিজয়ের মাসে আমরা যতগুলো এপিসোড করেছি চেষ্টা করেছি কিন্তু দেশের গান রাখতে এবং মুক্তিযুদ্ধ মুক্তি সংগ্রামকে রাখতে, এবং এই বছরের শুরুতেও আমরা দেশের গান দিয়ে শুরু করছি এবং সারা বছরই এটা অব্যাহত থাকবে। এবং এত বেশি দেশের গান আমাদের সম্ভার রয়েছে, তারপরেও কিন্তু নতুনরা অনেকেই কাজ করছেন দেশের গান নিয়ে। আমরা বিজয়ের মাসে একটি এপিসোডে দেখেছিলাম যে বিভিন্ন ধরনের বিভিন্ন জনরার আমরা দেশের গান, তারা শিল্পী, তারা ব্যান্ড, অনেকেই রয়েছেন, তারা সবাই কিন্তু চেষ্টা করছেন দেশের জন্য কাজ করতে, দেশের গান গাইতে। সো এই বিষয়টা আসলে কেমন দেখেন রোমন আপু এবং মুন্নি আপু, দুজনের কাছে এই প্রশ্ন। আমি তো বলবো যে আসলে আমি এটা নিয়ে হয়তো অনেকে অনেক কিছু ভেবেছে বা ভাবে বা দায়িত্ববোধ বলে মনে করে, কিন্তু আমার ছেলেবেলা থেকেই না আমার যেটা হয় আমার দেশের গানই বেশি গাওয়া হয়েছে, এবং কোনো না কোনোভাবে আমি বলবো যে এটার একটা ফিডব্যাক আমি এখন এসে পাচ্ছি। যেমন ধরো যে আমি নিজের যত মৌলিক গান আছে তার মাঝে অসংখ্য দেশের গান আমার নিজের মৌলিক, কিন্তু যেটা হয় যে আমরা যখন প্রচারের ক্ষেত্রে বা বিশেষ দিনগুলো ছাড়া হয়তো সেভাবে আমার গাইবার বা প্রচার করবার সুযোগ পাইনি, কিন্তু সত্যি কথা বলতে কি আমাকে যখন বেতার, টেলিভিশন, রেকর্ডিং, অডিও, যেখান থেকে ইভেন আমি চলচ্চিত্রেও দেশের গান গাইবার সুযোগ পেয়েছি। তো আমি বলবো যে আমি ভীষণ লাকি। আর আমি আমার জায়গা থেকে আমি বলবো যে আমি আমার এমন কোনো আয়োজন নেই, এমন কোনো মঞ্চ নেই বা এমন কোনো লাইভ নেই যেখানে কিনা আমি আমার দেশের গানের বাইরে অন্য কোনো গান দিয়ে শুরু করেছি। সেটা হোক দেশে, গ্রামে, যেখানে প্রয়োজন, যেখানে হয়তো বিদেশি অতিথি তারা আমার বাংলা কথাও বুঝবে না, আমি সেখানেও চেষ্টা করেছি আমি আমার একটি দেশের গান দিয়ে শুরু করতে। এটা এই জন্য বলবো যে দেশের গান, সেটা জুয়েল বলেই গেল যে সারা পৃথিবীতে এমন কোনো দেশ নেই যে দেশে এত দেশের গান রচিত হয়েছে আমাদের দেশের মতো। আবার এটাও সত্যি, গত প্রায় 50-এর মতো আমাদের দেশের জন্ম, 50 বছরই যদি ধরি, 50 বছরে আমরা আমাদের দেশের জন্য যত ভালোবেসে যত কাজ করেছি পৃথিবীর আর কোথাও এত বাড়াবাড়ি দেখা যায় না, কারণ তারা সেভাবে করে অনুভব করে না, আমরা অনুভব করি, কারণ আমাদের মাটির পরতে পরতে শহীদদের রক্ত লেগে আছে, তাই আমাদের সেই গন্ধটা মনে হয় যে আমাদের মাঝেই নাড়া দেয়। সেই জন্য আমরা দেশপ্রেম, কেউ হয়তো গান কম করছে, বেশি করছে, নতুনরা অনেকে হয়তো কভার করছে,
সত্যি কথা বলতে গেলে কি দেশের গান যখন গায় সে কিন্তু দেশকে ভালোবেসে গায়, অবশ্যই অবশ্যই। রোমানা আপার কাছে আসবো, তবে একটা বিরতি থেকে ফিরে আসি আমরা। আমাদের প্রথম বিরতিতে যাচ্ছি, ফিরে আসবো একটু পরেই, আমাদের সঙ্গেই থাকুন। Welcome back to Music Buzz, first break of the year. Wow. So anyway, আমরা কথা বলছিলাম আপনার সাথে যে দেশের গান কিন্তু বিভিন্ন ধারার, এই বিষয়টা কেমন লাগে? আমি খুবই অপটিমিস্টিক এই ব্যাপারে, কারণ মিউজিক হ্যাজ মুভড অন। যা ছিল তার থেকে আস্তে আস্তে একটা জেনারেশন আফটার জেনারেশন চলে এসেছে। হ্যাঁ, উইথ টাইম ইট হ্যাজ চেঞ্জড। সো ডেফিনেটলি ওরা যে করছে এটাকে পছন্দ করে, ওরা এক্সপেরিমেন্ট করছে, ওদের ধারায় নিয়ে এসছে, এটা খুবই পজিটিভ ডেফিনেটলি। এবং ওরা এগিয়ে যাবে এটাই, কারণ আমাদের পিছনের থেকে আমরা জায়গা নিয়েছি, আমাদের পরে আরেকটা জেনারেশন জায়গা নেবে, এটাই তো নিয়ম। এবং ওরা কাজ করে যাচ্ছে, সো আই টেক ইট ভেরি পজিটিভলি। খুবই ভালো লাগে। এবং ব্যান্ড ওরা ইয়াংরা করবে, এক্সপেরিমেন্ট করবে ওদের ইচ্ছে মতো, এটাই তো হবে, তাই না? সেটাই, যুগের হাওয়া বদল হবে, সেটা আমি অ্যাপ্রিশিয়েট করি খুবই। সো এই বছর যেটা বলছিলাম যে নতুন কাজ আপনার কাছ থেকে অলরেডি শুনেছি, কি অ্যালবাম বা কোনো প্ল্যান আছে কিনা অ্যালবাম রিলিজে? আমি ৭১ টেলিভিশন এবং তোমাদেরকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই যে আমি গত বছরটি গেল বছরটিতে আমি প্রচুর কিছু ভালো কাজ করবার সুযোগ পেয়েছি। তার মধ্যে একটি অ্যালবামের তোমরা বেশ প্রচার দিয়েছিলে, যেটি আমেরিকান টিউন কোড থেকে আমার ওয়ার্ল্ড ওয়াইড বেরিয়েছে গত বছর, যেটি আমি খুবই আমি বলবো যে আমার জীবনের অনেক সেরা একটি কাজ। কারণ দেশের গণ্ডি পেরিয়ে আমি পাকিস্তানের রাহাত ফাতে আলীর বেস গিটারিস্ট, যিনি সালমান আশরাফ, তার সাথে একটি অ্যালবাম করবার সুযোগ পেয়েছি বাংলা এবং উর্দু গানের। তো সেই অ্যালবামটি সারা ওয়ার্ল্ড ওয়াইড আমেরিকান কোম্পানি টিউন কোর, ইউটিউব, গুগল এবং সবগুলো মাধ্যমে আমার সেই অ্যালবামটি রিলিজ দিয়েছে গত বছর। ওটি আমার জন্য অনেক ভালো লাগার একটি বিষয়। আর যেটি বলবো যে আমি অনেকগুলো ভালো কাজ করবার সুযোগ পেয়েছি। চলচ্চিত্রে তো গাই সবসময় নিয়মিত, অ্যালবামেও গাইবার সুযোগ হয়েছে অনেকগুলো। তো আমি বলবো যে প্রতিটি মাসে আসলে চেষ্টা করেছি যে কিছু না কিছু নতুন করতে, সেভাবে গুণে রাখিনি, তবে আমি বলবো যে প্রচুর কাজ হয়েছে আমার। এই বছরে তাই, হ্যাঁ, গত বছরে যেমন উল্লেখযোগ্য যদি বলি, তবে একটা কাজের কথা না বললেই নয় যে আমি এখন সেই গানের একটা গান শোনাবো, সেখান থেকে গহীন বালুচরে কাজ করবার সুযোগ হয়েছে। সেটি সরকারি অনুদানের ছবি। ছবিটি নির্মাণ করেছেন বদরুল আনাম সৌদ এবং সুবর্ণা মুস্তাফা। তো তাদের চলচ্চিত্রে একটি গান গাইবারও সুযোগ হয়েছে। সেই গানটি সবার কাছে অনেক পছন্দ হয়েছে, সবার গ্রহণযোগ্যতা পেয়েছে। গানটি সুর করেছিলেন ইমন সাহা, আর গানটি গেয়েছিলাম আমি আর বাপ্পা মজুমদার। ওই কাজটি আমার খুব ভালো লেগেছে। অবশ্যই আমরা শুনি, গানটি শোনাবো আপু? শোনাবো। ভালোবাসায় বুক ভাসাইয়া কি যতনে আমায় লইলা, ভালোবাসায় বুক ভাসাইয়া কি যতনে আমায় লইলা, আমার মন পাখিরে ছোট্ট একটা পিঞ্জরে, ও সখিরে ও সখিরে তোমার মনের খাঁচায় তুমি রেখো বাবা গোপনে, ও সখিরে কসম বলি কুয়াশা সময় যদি একটু দাঁড়ায়, বাঁধবো তোমায় আঁচলে, বাঁধবো তোমায় খোপাতে, ও বন্ধুরে ও বন্ধুরে তোমার মনের খাঁচায় তুমি রেখো বাবা গোপনে, ও বন্ধুরে।
খুব মিষ্টি টিউন না, খুব সুন্দর একটা জুয়েলের কাছে যায় না? টিউন ছিল ইমন সাহার, আর গানের কথা লিখেছেন বদরুল আনাম সৌদ ভাই। এবং খুবই ইন্টারেস্টিং ছিল যে তিনি মনে হয় চলচ্চিত্রে এই গানটি প্রথম লেখা তার। আর আমি বলবো যে আমি খুবই কৃতজ্ঞ যে গানের জন্য তৈরি করার আগেই তারা এই গানটির জন্য আমাকে ভেবেছিলেন। তো আমি শ্রদ্ধা রাখি ইমন সাহা, বদরুল আনাম সৌদ এবং অবশ্যই সুবর্ণা মুস্তাফার প্রতি। অনেক ধন্যবাদ। আমরা জুয়েলের কাছে একটু যাই কুইকলি। জুয়েল, মুনিয়াপার শুরুটা তো আসলে প্লেব্যাক দিয়েই, সো সব সময়ের জন্য এটা প্রিয়। আর রোমান আপুর কাছ থেকে একটু গান শুনবো, কোনটা শুনবো আপু? আর গানের তো রিকোয়েস্ট রয়েছেই, অশ্রু দিয়ে লেখা নাম, এই গানটি কি আমরা শুনতে পারি? এটা খুবই প্রিয় একটি গান। আর একটা কথা তখন বলতে চেয়েছিলাম যে সারা বছরেই কিন্তু মিউজিক বাস দেশের গান নিয়েই থাকছে, মানে থাকবেই, শুধুমাত্র বিশেষ দিন অথবা বিশেষ ক্ষণে না। এই জন্য মুন্নিয়াপ অবশ্যই মিউজিক বাসকে থ্যাঙ্কস দিবেন, আমি জানি। এবং সবসময়ের জন্য আমরা যখন কোনো বিশেষ দিবস তখন ছাড়াও কিন্তু আমরা দেশের গান নিয়ে কথা বলি, দেশের গানের রেসপন্স নিই, মানুষের কাছে ফিডব্যাক নিই এবং সেটা নিয়ে আমরা আলাপ করি। অ্যাটলিস্ট আমরা যদি অনেরও না করি, সেটা কিন্তু আমাদের ফ্যান পেজেও থাকে। সো সবসময়ের জন্য দেশের গান আমরা ধারণ করি মিউজিক বাস। এই জন্য এটা আমার জন্য অনেক বড় পাওয়া এবং ভালো লাগা বটে। আর রুমন আপু গান শুনবো নিশ্চয়ই? হ্যাঁ, শোনাচ্ছি, নিশ্চয়ই শোনাচ্ছি। আর যেটা বললো যে মানে দেশের গান, যেমন আমার কিংবা মনিরও, যে একটি দেশের গান যদি থাকে জনপ্রিয় এবং সেটা সারা বাংলা, এমনকি মানে সারা বাঙালির হৃদয়ের গান, তাহলে তার উপর কিন্তু একটা শিল্পীর বড় প্রাপ্তি। হায়রে আমার মন মাতানো দেশ গানটি, মানে এটা এক শুনলেই কিন্তু মনটা পড়ছে, এটা বিদেশ হোক দেশ হোক যেখানে। তো এটা আমি খুবই লাকি যে এই গানটা আমি পেয়েছিলাম ছোটবেলায়, বাবা গাইয়েছিলেন গানটি। এটাই আর কি, আসলে দেশের গান ওইভাবেই আর কি, আসলে মানে আমরা ধারণ করি এটা অন্তরে আসলে। আচ্ছা, গান শোনাতে বলছি। অশ্রু দিয়ে লেখা, অশ্রু দিয়ে লেখা এই গান যেন ভুলে যেও না, একই বন্ধনে বাঁধা দুজনে, এ বাঁধন খুলে যেও না, অশ্রু দিয়ে লেখা। Thank you. Thanks for the request, Jewel. Thank you. Okay, so একটা বিষয় ছিল যেটা যেটার জন্য বকাও খাই আমরা, সেটা হচ্ছে মিউজিক ভিডিও নিয়ে অত্যাচার করি অনেক। আমরা তো রুমানা আপার কাছ থেকে কিন্তু মিউজিক ভিডিও পেয়েছি। What about you? আমাকে এই জন্য অনেক প্রশ্ন শুনতে হয়, অনেক উত্তর বলতে হয়, কিন্তু সত্যি কথা বলতে কি আমি সত্যি করিনি। আমার 21 বছরের ক্যারিয়ারে আমার কোনো মিউজিক ভিডিও নেই সেভাবে। মানে এটা কি ব্যস্ততার কারণে, মানে একদিকে সময় দিতে গিয়ে আরেকদিকে দেয়া হয়নি? আমি ঠিক জানি না, কিন্তু প্ল্যানিংটা হয়নি আর কি। বড় কথা হলো মিউজিক ভিডিওর অনেক, যে যখন তোমরা বাপ্পারা কাজ করেছো, আমি দেখেছো তোমার বাবা মাও কাজ করে, রুমান আপু দেখেছেন যে আমরা চ্যানেলগুলোর কাজ করতাম, চ্যানেলগুলো একটা সময় বাইরে গিয়ে আমাদেরকে আউটডোরে শুটিং করতো, তাই না? তেমনি কাজ করেছি। তো তখন যখন করেছি আসলে আমার এক্সপেরিমেন্ট খুব একটা ভালো ছিল না, আমার সিক হয়ে গিয়েছিলাম রোদ বা কিছু, আমি অনেক টাইম ধরে বাইরে কাজ করতে পারি না। এটা হলো আমার একটা বড় বিষয়। আর দ্বিতীয়ত হলো কি, আমার একটার পর একটা এত বেশি কাজ বেরিয়েছে, যেটা হয় যে আমি অডিও অ্যালবামের ক্ষেত্রেও এই উদাসীনতাটা আমার আছে, যে অ্যালবামের গান জমাই কিন্তু কবে রিলিজ করব সেটা যে একসাথে নিজেকে নিয়ে প্ল্যান করে এগিয়ে যাওয়া, প্রতিদিন যে আসলে এই কাজটা আমার করা উচিত, এটা আমাকে কেউ ঠেলে না করালে করা হয় না। না, এখন আমরা আর কোনো কথা শুনবো না, তুমি আজকের পরে একটা প্ল্যান করে ফেলো। হ্যাঁ, সেটাই, এটা হচ্ছে আমাদের বক্তব্য, তাই না? এত ভালো ভালো গান আছে আসলে। আমি আগে এরকমই ছিলাম, ওর মতোই। এখন দেখেছি যে ঠেলায় পড়ে করতে হবে, একটা ডিটারমিনেশন, একটা প্ল্যান করে ফেলো। মানে আমি একটা জিনিস যেটা বারবারই বলি, আমরা ইনফ্যাক্ট আমি ফার্স্টে দুজনেই বলেছি যে আমাদের যেহেতু কোনো আর্কাইভিং নেই, গানগুলো কিন্তু যদি ইউটিউবে চলে যায়, জাস্ট কোন রকম একটা মিউজিক ভিডিও থাকে, গানগুলো থেকে যায়। সেরকম যদি সে অর্থে হয়, তবে সে অর্থে একটা দুটো আছে যেগুলো চ্যানেলরা করেছেন, চ্যানেল থেকে করেছে এবং সেগুলো ইউটিউবে আছে। তো ওরকম চ্যানেল উদ্যোগ নিয়েছিল, সেগুলো করেছি একেবারে। যে কিন্তু নিজ উদ্যোগে যে মিউজিক ভিডিও করা বলে, ওইটা আমি কখনো করিনি। আবার আমি একটা কথা অনিয়ারেই বলি, আমার কাছে মনে হয় যে এখন নতুন প্রজন্মের ওরা যারা কাজ করছে, নতুনরা, ওরা মিউজিক ভিডিওগুলো এমনভাবে করছে,
সেই মিউজিক ভিডিওতে আসলে আমাকে আমার কতটা ভালো লাগবে এই ব্যাপারে আমি কনফিউজড। না, you will do your thing. না না, তোমার স্টাইল তো তোমার কাছে, আমার স্টাইল আমার কাছে, ওর স্টাইল ওর কাছে। আমার মন চায় যে, আমারও খুব মন চায় যে আমিও এরকম হাওয়ায় পাহাড়ের উপর দাঁড়িয়ে লম্বা একটা গাউন পরে আমি একটা ভিডিও করি, আমি এরকম প্রজাপতির পেছনে দৌড়াই। চাইলে তো করতে হবে। আমার দর্শক আমাকে কি বলবে, এরকম ন্যাকামি করছে কেন, এগুলো অনেক কিছু ভেবে আসলে না, এগুলো শুধু এক্সকিউজ আমরা শুনতে চাই না। আমরা চাই এবছর মানে মিউজিক ভিডিও আসলে আমার মনে হয় দরকার। আমি বুঝেছি, মেবি I hear what you say, তারপরে একটু আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব। না, এবং এই রিকোয়েস্ট আমরা সব ইনফ্যাক্ট সব আমাদের গেস্ট যারাই আছেন তাদের কাছেই করি। আমি আজকে একটু বেশি কথা বলছি, তার কারণ হচ্ছে এই বিষয়টি নিয়ে কথা বলছি, তার কারণ হচ্ছে আমরা মিউজিক ভিডিও যখন দেখাতে যাই আমাদের শোতেই, তখন কিন্তু আমরা খুব মানসম্পন্ন গান এবং মিউজিক ভিডিও এই মানে যে কম্বিনেশনটা সেটা পাই না। দেখা যায় যে হয়তো খুব সুন্দর মিউজিক ভিডিও কিন্তু গানটা খুবই একদম যাচ্ছে তাই। আমি আজকে আমার কাছে মনে হচ্ছে মিউজিক বাজে এসে প্রথম আমি এটা আসলে তোমাদেরকে প্রথমে আমার বলা উচিত ছিল একটু আগে যখন কথা বলছিল জুয়েল যে আমরা দেশের গান প্রচার করি। আমি বলবো যে 71 মানে 71 টেলিভিশন নামটির মাঝেই তো সে অনেক দায়িত্ব প্রেজেন্ট করে। সো সেখানে দেশের গান 71-এর প্রচার না হবে তো হবেটা কোথায়? 71 এর এই জায়গায় মিউজিক বাজ শব্দটির সাথে মিউজিক পরিবারের দুটো এত চমৎকার দুজন ছেলে মেয়ে বসে আছে যাদের পরিবার এটা বহন করে। তো এখানে ওরা এই চুজি বা এরকম এই যে বললো একটা কথা বাপ্পা বললো যে আলিফকে আমরা বাপ্পা বলে ডাকি, যে গানের মিউজিক ভিডিও সুন্দর তো গান সুন্দর নয়, দুটোর একটা ওরা ভালো কম্বিনেশন চায়। এই যে পছন্দ বা এই যে টেস্টটা এটা ওদের দ্বারা আমি ফিল করছি যে আমি নেক্সট অবশ্যই একটা মিউজিক ভিডিও করব এবং তোমাদের হাতে অবশ্যই ফাইনালি সাকসেসফুল কংগ্রাচুলেশনস। ওকে, আমাদের সময় হয়েছে একটা বিরতিতে যাবার, আমরা ফিরে আসবো এবং এসে আরো কথা আরো অত্যাচার আমরা আড্ডা দিব এবং গান তো শুনবে, আমাদের সঙ্গেই থাকুন। ওয়েলকাম ব্যাক টু মিউজিক বাজ। খুব চমৎকার কথা এবং গান হচ্ছে। সময় বেশি নেই, তবুও চলে যাচ্ছি একটু আপনার কাছে যে আপনার দুই মেয়ে দুই কন্যা ইউটিউবে ফেসবুকে কিন্তু দেখা যায় দুই বোন মিলে সমান তালে গিয়ে যাচ্ছে। গান নিয়ে তাদের কি চিন্তা ভাবনা? তারা গানকে প্রফেশন করবে না, আচ্ছা দুজনই তারা অন্য পড়াশোনায় ভালো, আলহামদুলিল্লাহ খুব ভালো পড়াশোনা করবে, কিন্তু গানের পাশাপাশি ওরা সবই করছে। ওরা গিটার শিখছে শ্রদ্ধেয় লিটন অধিকারী ইন্টুর কাছে, পিয়ানো শিখছে রোমেল আলীর কাছে এবং দীর্ঘদিন ধরে। তার ওরা খুব ভালো মিউজিশিয়ান হতে চায়, কিন্তু সেটা নিয়ে সত্যি কথা। এবং তার সাথে সাথে আমি বলবো ওরা তোমাদের মতো, যেমন ওরা গান লিখে গান সুর করে এবং বাংলা ইংলিশ দুটোই, এবং নিজেরা নিজেদের গান করতে ভালোবাসে। আর যদি কভার করে তবে ওরা ভালো লাগে, ভালোবাসে। এটা সবচেয়ে আমার জন্য সারপ্রাইজিং যে ওরা একদম র ফোক ভালোবাসে, যেগুলো তুলে এনে ওরা কভার করতে ভালোবাসে। এটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগে। জি, ওগুলোকে ওরা একটু হারমোনাইজ করে ডিফারেন্ট করে এমন ভাবে উপস্থাপন করে যে তোমাদের মতো সবার চোখ মোটামুটি ওরা কাটতে পেরেছে। ভালোবাসে সবাই ওদেরকে, খুব ভালো সুরে গান করে, খুব ভালো আমরা শুনেছি এবং আমরা দেখেছি ওই রোনা আপার ভিডিও তো আমরা এখানে প্রিমিয়ার করেছি। খুব সুন্দর গান করে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, দুজনেই দে লাভ মিউজিক। ও একই রকমই, একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করে মাস্টার্স করে কাজ করছে, ছোটটা ব্র্যাকে আর্কিটেকচার পড়ছে, বাট দে লাভ মিউজিক। ইটস জাস্ট ফ্রম ইনসাইড। ওরা এটা ছাড়তে পারবে না, এমন একটা জিনিস এটা রক্তে থাকলে এটা চলেই পারবে না, এটা আটকানোর কোনো উপায় নেই। নাও দ্যাট আই হ্যাভ আ ডটার, আমি রিয়েলাইজ করি যে ওর ভিতরে মিউজিকটা এমন ভাবে আছে এবং ওর তাল সেন্সটা এমন ভাবে আছে, না থাকার কোনো কারণ নেই। এটা একটা অদ্ভুত ব্যাপার। জুয়েলের কাছে যাই। জুয়েল, সেটা ভাবছিলাম, মানে যাদের বাবা মা কবির বকুল, স্বনামধন্য গীতিকার কবির বকুল এবং দিনাত জাহান মুন্নি,
ওরা আসলে ওদের কাছ থেকে মিউজিকটাকে সরিয়ে রাখবার কোনো কারণ মানে কারণও নেই, আসলে সুযোগও নেই, ওরা রাখবেই ওদের সঙ্গে। রুমনা আপার বেবি বলবো, আমাদের যেহেতু রুমনা আপাই বলি, সো ওকে কিন্তু আমরা মামা বলেছিলাম আমাদের মিউজিক ক্লাসে যে দেশ ছিল, সো সেখানেও একই কথা। আর মনে পড়ে একটা কথা মনে পড়লো যে আপনার কোনো একটা ইন্টারভিউতে আমি বোধহয় এটা পড়েছি যে দেশের গান আপনি দেশে গাইতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, মানে দেশের বাইরে গিয়ে দেশের গান দেশে বসে দেশের গান গাইতে। আমি জুয়েলকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। নতুন বছরে আমার কাছে জানো আমার কাছে উল্টো, বাইরে বিদেশে বসে দেশকে কিন্তু মানুষ অনেক বেশি ফিল করে। দেশে তো আমি আছি, ওখানে গেলে মিস করো না দেশকে, দেশের বাইরে গাইতে দেশের বাইরে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি, যেভাবে মানে ফিলিংস চলে আসে আমার কাছে এটা একটু অন্যরকম, খুব ভালো লাগে। সেটাই দেশের বাইরে জুয়েল মনে হয় সেটাই বলেছিল যে দেশের মধ্যে আসলে যেটা হয় আমরা করি গান, কিন্তু আমি হয়তো মঞ্চে ওঠার পরে প্রথম একটি দেশের গান, কিন্তু আমি দেশের বাইরের একটা ছোট্ট কথা বলি, যেমন একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গান, এই গানটি সবসময় বেশিরভাগ সময় দেশের বাইরে আমি করি। তো একবার আমি সার্জার স্টেডিয়ামে গাইছিলাম গানটা, 30,000 শ্রমিক ছিল। তো যখন এয়ারপোর্টে এসেছি, এই গল্পটা আমি বলতে চাই, অনেক জায়গায় বলেছি, এয়ারপোর্টে এসেছি, পেছন থেকে একটা ছেলে, খুবই সিম্পল একটা ছেলে দৌড়ে আসছে, অনেকেই ছিলেন আমাদেরকে সি অফ করার জন্য, তো ও দৌড়ে এসে খুব সিকিউরিটি ভেঙে আপা একটু কথা বলবো, তো আমি বলছি, তারপরে হঠাৎ করে বলল যে আমি অনেক বছর, সবাই জানে মধ্যপ্রাচ্যে যারা যায় তারা ভিসা জটিলতার জন্য আবার ব্যাক করে আসতে পারে না, তো বলছিল যে আমি আমার দেশকে দেখি নাই, আপনি যখন গানটা গাচ্ছিলেন তখন আমি কাঁদছিলাম, আমি আমার মা বা আমার বোন ভাই গ্রাম সব মিস করি, আপনি আপনার গানটার, আমি দেশে তো যেতে পারবো না আপা, আপনাকে ধন্যবাদ দেবার জন্য আমি আসছি। আমি সেদিন চোখের পানি আটকায় রাখতে পারিনি, এবং এটাও হয়েছে যে পুরো আমরা বলি যে অনেক বেশি চটুল গান মানুষ শুনতে পছন্দ করে, কিন্তু জানো আমি যখন সার্জার স্টেডিয়ামে একবার যেতে দেনা আমার গিয়েছিলাম, 30,000 শ্রমিক যারা ছিল তারা প্রত্যেকে আমার সাথে পুরো স্টেডিয়াম জুড়ে গিয়েছে, আমি দৃশ্য ভুলবো না যে ওদের মাঝে তাহলে কেমনটা কাজ করে। অবশ্যই, এবং খুব সুন্দর একটি কথা বলেছেন, আমরা কেন যেন একটা এমন ভাবে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করেছি যে আমরা মনে করি যে স্টেজে উঠলেই চটুল গানই গাইতে হবে, একদমই না, কিন্তু মানে ইউ ক্রিয়েট ইওর ওন ভিউয়ার্স, তাহলে আমাদের সুন্দর সুন্দর গানগুলো দেশের গান প্রচার করবে, একদম কত সুন্দর সুন্দর মেলোডিয়াস গানগুলো কোথায় যাবে? সত্যি কথা, আমি দেখেছি গান শুনতে সবাই ওই জোর করে মানুষ নেচে, আমি হয়তো আমার হায়রে আমার মতো দেশ গাইলাম, এক্স্যাক্টলি একদম পাগল হয়ে মানুষ চোখ মায়ের মতো আপন কেউ না কাঁদে, সুতরাং এটা কোনো কিছু না যে গাইতে হবে। জুয়েল কুইকলি একটু গুড বাই শুনে নে, আসলে এসে সেদিকে চলে যাচ্ছে। হ্যাপি নিউ ইয়ার ওয়ান্স এগেইন। আর গান শুনে কান্না, গান শুনে আনন্দ বোধ করা এবং গান শুনে বিগলিত হওয়া, আবেগ আপ্লুত হওয়া, গান দিয়ে তো সম্ভব, আর সেটা দেশের গান হোক আর অন্য গান হোক, তবে সব সময়ের জন্য। মুন্নিয়াপুর গল্পটি এর আগে শুনে খুব খারাপ লাগলো এবং একসঙ্গে ইমোশনালও আমি ফেসবুকে দেখি আমাদের যারা প্রবাসী রয়েছেন আমাদের, তারা কতটা দেশকে মিস করে, তাদের সিম্পল তাদের গ্রামের একটা কোনো খুব একটা ভালো কোনো লোকেশন না, কিন্তু তারপরও সেটা তারা পোস্ট করে এবং সেটা লেখে, আমি দেখি এটা এই ধরনের পোস্ট করে সবাই। সো এই অনুভূতিটা একেবারে অন্যরকম। আবারও অনেক শুভেচ্ছা রমনা আপু, মুন্নি আপু, এই বছরে আরো একবার চাই আপনাদেরকে, আরো একবার না আরো কয়েকবার, আপনারা অনেক ভালো থাকবেন। আর আবারও আমাদের বন্ধুরা যারা আমাদেরকে দেখছেন এবং শুনছেন একই সঙ্গে ঢাকা FM 90.4 আমাদের ফ্যান পেজে জানাবেন কেমন লেগেছে আজকের এপিসোড, এবং এই বছর আমাদের কাছ থেকে আপনারা কি চান। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। আর কুইকলি আমরা একবারে গুড বাই নিয়ে নিচ্ছি, আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আগামীকাল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দুজন আমাদের পছন্দের শিল্পী, তাদের কাছ থেকে গান শুনতে শুনতে বাড়িতে চাই। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে, অনেক ধন্যবাদ। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার সবাইকে, হ্যাপি নিউ ইয়ার আরেকবার। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব ঘুরে এক ব্রহ্মচারী চমকে তাকালো, থমকে দাঁড়ালো, দেখলো দূরে একটা ছোট্ট গ্রাম দেখা যায়, গ্রামটা ছুঁয়ে একটা নদী বয়ে যায়, ধীরে 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 ধীরে